ডক্টর কিয়া দাস ঘোষ। অনেক, অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ স্যার। কেমন আছেন? ভালো আছি। ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যখন ইন্টার্নশিপের জন্য যাচ্ছে, আমরা তাদের একটা রেডিনেস প্রোগ্রাম অফার করে থাকি। তারা কিভাবে কথা বলবে যখন তারা ইন্টারভিউ বোর্ড ফেস করবে, তারা কিভাবে কোন প্রশ্নের উত্তর দেবে, তাদের জেনারেল অ্যাওয়ারনেস কতটা হওয়া উচিত, কি পোশাক পরে তারা বসবে ইত্যাদি এই বিষয়গুলোতে আমরা খুবই মনোনিবেশ করি। আজকাল তো আপনি জানেনই শার্ক ট্যাঙ্ক দেখাটা একটা খুব ইম্পর্টেন্ট ফেনোমেনন ইন বিটুইন দ্য স্টুডেন্টস। আমরা সবসময় প্রমোট করি। আমি যখনই ক্লাসে যাই বা আমার কলিগরা যান, তারা এমবিএ এবং বিবিএ ফিফ সবাইকে বলেন শার্ক ট্যাঙ্ক দেখো। সব থেকে বড় হচ্ছে ওদের সঙ্গে এই মানসিকতাটার মধ্যে ঢুকে যাওয়া যে ভুল হতেই পারে, আমরা সবাই ভুল করি, কিন্তু সেটা ঠিক করে দেওয়ার জন্য তো আমরা আছি। ওদের কনফিডেন্স লেভেলটা এইভাবেই আমরা বুস্ট আপ করি। হেই, ওয়েলকাম টু এসভিউ পডকাস্ট। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকে। মানে আমাদেরকে সঁপেছে এই দায়িত্বটা। আর সেই জন্যই নতুন, নতুন কনটেন্ট নিয়ে, নতুন, নতুন ভাবনা নিয়ে, নতুন, নতুন এডুকেশনের ওপর ডেভেলপমেন্টের কিছু চিন্তাধারা নিয়ে আপনাদের মুখোমুখি আসা। আর আজকে যার সাথে কথা বলতে চলেছি, তার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে তার সম্পর্কে আ অবশ্যই বলবো। কিন্তু আমাদের জীবনযাত্রায় আপনাদের এর আগের পডকাস্টে বলেছিলাম যে, আপনাদের জীবনযাত্রায় আর আমাদের জীবনযাত্রায় মানে একই জীবনযাত্রা আমাদের প্রত্যেকেরই। জীবনযাত্রায় ব্যবস্থাপনার একটা ভূমিকা রয়েছে, ম্যানেজমেন্টের একটা ভূমিকা রয়েছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং জীবনে যেখানে পেশাগত দিক যুক্ত রয়েছে, সেখানেও একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনার গুরুত্বটা একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত রয়েছে। আর এই ব্যবস্থাপনা নিয়ে পডকাস্ট সেশনে সেকেন্ড টাইম আ আ সেকেন্ড টাইম বললে ভুল হবে হয়তো। আমরা ২য় বার ব্যবস্থাপনার সেশন নিয়ে ১ম যার বক্তব্য শুনতে চলেছি আমাদের এই পডকাস্ট সেশনে, তিনি হচ্ছেন ডক্টর কিয়া দাস ঘোষ, ডিরেক্টর অফ আইআইসি এবং প্রফেসর ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট। আর ম্যাডামকে যখন আমরা পেয়ে গেছি তখন আমার মুখ থেকে কথা নয়, ম্যাডামের মুখ থেকে কথা শোনার জন্যই আমরা উদগ্রীব হয়ে আছি। অনেক, অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ স্যার। কেমন আছেন? ভালো আছি। এই যে ম্যানেজমেন্টটা আমি একটা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে ম্যানেজমেন্ট আমাদের জীবনযাত্রার সাথে এবং আমাদের পেশাগত জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার কাছে এর আগের সেশনে আমরা যিনি ফ্যাকাল্টি ছিলেন তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে এই ম্যানেজমেন্ট সম্পর্কে, ম্যানেজমেন্টের প্রাথমিক দিকটা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যেটা, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের বর্তমান অবস্থানটা। কোন জায়গায় দাঁড়িয়ে আছে ম্যানেজমেন্টের অবস্থান এবং বর্তমান এই সালে দাঁড়িয়ে ২০২৫ সাল আসছে, বছর ২০২৬ সাল। আর এই নতুন ভাবনা, নতুন ম্যানেজমেন্টাল ডিসিশন এই টোটাল ওভারঅল বিষয়টা নিয়ে যদি একটু সাজিয়ে আমাদেরকে বলেন, একটা ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ স্যার ফর ওয়েলকামিং মি ইন দিস পডকাস্ট শো। আজকে আমি যেভাবে ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্ট স্কুলটাকে রিপ্রেজেন্ট করব, সেটার গোড়া থেকে বলে রাখি এনইপি 2020 মানে নিউ এডুকেশন পলিসি আসার পরে হুম, ম্যানেজমেন্ট এই শব্দটা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। জি, আমরা যেমন স্টুডেন্টদের স্কুল অফ ম্যানেজমেন্টে ম্যানেজমেন্ট সম্পর্কে শেখাই, তেমনি একই সঙ্গে আমরা অন্টারপ্রেনারশিপের উপরও গুরুত্বটা দিই। এখানে যে আপনি আইআইসি বললেন, সেটা হচ্ছে ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল। ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের কাজ হচ্ছে যেই স্টুডেন্ট ব্যবসা বা ব্যবসাভিত্তিক কাজে যোগদান করতে চায় তাকে সেইভাবে অনুপ্রাণিত করা এবং তাকে শেখানো। এখানে আমি ইউনিভার্সিটিতে দ্বৈত ভূমিকা পালন করি, যেহেতু আমি প্রফেসর অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্টর অফ আইআইসি। আর এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ আমি কোট হ্যাঁ, অ্যান্ড কোট বলতে করছি। পারেন। কারণ এই যে বিজনেস পলিসি, বিজনেস ম্যানেজমেন্ট যেটা সম্পর্কে আমরা উদগ্রীব হয়ে জানার জন্য রয়েছি, তার ডিরেক্টর এখানে বসে। আর আইআইসি সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি। তো ম্যাডাম। আ আমি যেটা আ আ রেগুলার স্টুডেন্টদের জন্যে বলি, আমরা তো বিবিএ, এমবিএ দুটো কোর্সই রান করি।
সেখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যখন ইন্টার্নশিপের জন্য যাচ্ছে অথবা রিক্রুটমেন্টের জন্য রেডি হচ্ছে, আমরা তাদের একটা রেডিনেস প্রোগ্রাম অফার করে থাকি। অর্থাৎ কিনা তারা কিভাবে কথা বলবে যখন তারা ইন্টারভিউ বোর্ড ফেস করবে, তারা কিভাবে কোন প্রশ্নের উত্তর দেবে, তাদের জেনারেল অ্যাওয়ারনেস কতটা হওয়া উচিত, কি পোশাক পরে তারা বসবে ইত্যাদি এই বিষয়গুলোতে আমরা খুবই মনোনিবেশ করি। তার মানে কি আমরা তাদের ইন্ডাস্ট্রি রেডি করার জন্যে তৈরি করা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। কারণ শুধু পড়াশোনা করলে তো হবে না। আপনাকে তো যে আপনার রিক্রুটার তার সামনে বসে কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে না? বেশ, এক্সাক্টলি। যার জন্যে কি আপনি কর্পোরেট রেডিনেসটা দেখাতে পারেন। একদম। তো এটা যেমন আমরা তৈরি করি, তেমনি ধরুন অনেকেই তো আছে যারা চাকরি করতে চায় না, একেবারেই চায় না। তাদের একটা entrepreneurship স্কিল হয়তো ছোটবেলা থেকে থাকে বা হয়তো তারা নিজের মতন করে কিছু করতে চায়। সেক্ষেত্রে আমরা কিছু দিন যাওয়ার পরই এটা আপনি ফার্স্ট, সেকেন্ড সেমিস্টারে বুঝতে পারবেন না। যখন স্টুডেন্ট আরেকটু অ্যাডভান্স পড়াশোনার দিকে এগোলো, ধরুন 3rd বা 4th সেমিস্টার, তখন আমরা আইডেন্টিফাই করি যে তোমরা কি অন্য কিছু করতে আগ্রহী? তো তখন যদি তারা বলে যে না, বিং অ্যান এন্টারপ্রেনার উই ওয়ান্ট টু এস্টাবলিশ আস, সেক্ষেত্রে আমরা তাদের ব্যবসার রীতিনীতি শেখাই। বললেই তো আর এন্টারপ্রেনার হওয়া যায় না। না, একেবারে এটা অনেক, কঠিন অনেক, অনেক, জায়গা। অনেক হ্যাঁ, কঠিন যায়। এবং সেটা আপনার একটা সামগ্রিক প্রচেষ্টা যেটা অনেক ছোট থেকে শুরু করতে হয় হুম। এবং হয়তো গ্র্যাজুয়েশন বা এমবিএ করার পরেই তারা একেবারে সফল এন্টারপ্রেনার হতে পারে না। কিন্তু তাদের প্রতিটা ধাপকে জানিয়ে দেওয়া, কোথা থেকে তারা লোনের প্রস্তুতি পাবে, কোথায় তারা কাজটা এগোবে, কিভাবে তারা এগোবে, এগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের আইআইসি কাউন্সিলেরই উদ্দেশ্য। তো দুভাবেই আমরা স্টুডেন্টকে তৈরি করি। ইন্ডিপেন্ডেন্ট একটা বিজনেস করার মোটিভিটি এই প্রজন্মের মধ্যে রয়েছে। আপনার কথার রেশটা টেনেই বলছি। আপনি যেমন বললেন যে অনেকেই চায়। এই যে কি এলিমেন্টস তাদের মধ্যে একদম পুরো জ্বলন্তভাবে উঠে আসে। মানে যেগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারেন যে আ সে রেডি টু entrepreneurship। আ সেইভাবে বলতে গেলে স্যার, যখন ওরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে থাকে, তখন আপনি একদম আনকাট ডায়মন্ড। ওদের দেখলে বুঝতে পারবেন না সেই মুহূর্তে যে এরা কোন দিকে যাবে। কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা ১ম থেকেই ধরুন একটু কাজে এগিয়ে আসে, একটুখানি আপনি এক্সট্রা দায়িত্ব দিলে পালন করে, তখন আপনি বুঝতে পারবেন যে সিনসিয়ার স্টুডেন্ট কারা। আসলে এইটা তো একটা রিসার্চ ওয়ার্ক এর মতন একদমই অনেকটা। রিসার্চ ওয়ার্ক। এবং এইজন্যই আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রাম, যেহেতু আমরা প্রত্যেকেই কিছু, কিছু স্টুডেন্টকে আন্ডার মেন্টরশিপ রাখি, আমরা বুঝতে পারি যে এর হয়তো এন্টারপ্রেনারশিপ ক্যাপাবিলিটি আছে। আজকাল তো আপনি জানেনই শার্ক ট্যাঙ্ক দেখাটা একটা খুব মানে কি বলবো ইম্পোর্টেন্ট ফেনোমেনন ইন বিটুইন দ্য স্টুডেন্টস। একদম। আমরা সবসময় প্রমোট করি। আমি যখনই ক্লাসে যাই বা আমার কলিগরা যান, তারা এমবিএ এবং বিবিএ ফিফথ সবাইকে বলেন শার্ক ট্যাঙ্ক দেখো। তো এই শার্ক ট্যাঙ্ক দেখাটা বা ধরুন রেগুলার বিজনেস নিউজ পড়াটা, হুম। আমি যেটা করি প্রতিদিন সকালে উঠে আমি আমার এমবিএ ফাইনাল ব্যাচ আর বিবিএ ফাইনাল ব্যাচ, আমি এদেরকে আজকের ১০টা বেসিক বিজনেস নিউজ পাঠিয়ে দিই। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে উইথ অল মাই স্টুডেন্টস যারা ফাইনাল ইয়ার। তো এবং আমি কি যেটা আমি প্রমোট করি সেটা হচ্ছে ক্লাসে ধরুন লাস্ট 20 মিনিটস ওদের নিয়ে ডিসকাস করা কি আজকের বিজনেস নিউজটা কি। তো ওরা শুধু যে নিজেরা ক্লাসের জন্য তৈরি হয় তা নয়। ওরা কিন্তু মানে দুনিয়ার হাল হকিকতটাও জেনে মানে নেয়। একটা অ্যাওয়ারনেস হ্যাঁ, সচেতনতা এবং তার থেকেও বড় কথা হচ্ছে একটা ডিজিটালি কানেক্টিভিটি রয়েছে। একদম। যেটা মার্কেটিং এ এবং ম্যানেজমেন্ট এ খুব খুব প্রয়োজন। প্রয়োজন, খুব প্রয়োজন। প্রয়োজন। আমরা WhatsApp কে শুধু ওই পার্সোনাল যোগাযোগের মাধ্যম নয়, একেবারেই প্রফেশনালি ইউজ করি। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমার স্টুডেন্ট কিন্তু রেডি হয়ে আসে যে আজকে ম্যাম এটা জিজ্ঞেস করবে। ম্যানেজমেন্টের সাথে কনফিডেন্স লেভেলের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই বিষয়টা যদি সম্পর্কে আমাদের সামনে একটু কিছু বলেন যে ম্যানেজমেন্ট এবং কথা বলার একটা প্রোনাউন্সিয়েশন, প্রেজেন্টেশন আপনি যেমন বললেন যে বিষয়টা, এইগুলো সম্পর্কে অনেকেই উদগ্রীব হয়ে জানতে চায় যে বিষয়গুলোকে কি পার্সোনালিটি তার মধ্যে গ্রো রাখতে হবে, ডেভেলপ করতে হবে? আমি সব স্টুডেন্টকেই বলি যে সবকিছু শেখারই একটা ১ম দিন থাকে। তো সবাই আমরা সবকিছু শিখে আসতে তো পারি না। হয়তো ইংরেজিতে কথা বলতে পারছি না, কনফিডেন্স লেভেলটা কম। আমি সবসময় বলি যে প্রতিদিন হলেও ২ টো করে মানে সেন্টেন্স ইংলিশে লেখো। বলার চেষ্টা করো। আমি যেটা করি ক্লাসে ওদের মধ্যে ডিবেট করাই বা ওদের বলি যে আমার ক্লাসে কিন্তু ইংরেজির বাইরে বাংলায় আমি কোনো উত্তর নেব না। ওরা কিন্তু বলে, বলার চেষ্টা করে। তো যে ফার্স্ট সেমিস্টারে পারছে না, সে হয়তো চেষ্টা করতে, করতে এসে সেকেন্ড সেমিস্টারে পারছে। ওকে। হ্যাঁ?
সবথেকে বড় হচ্ছে ওদের সঙ্গে এই মানসিকতাটার মধ্যে ঢুকে যাওয়া যে ভুল হতেই পারে। আমরা সবাই ভুল করি। কিন্তু সেটা ঠিক করে দেওয়ার জন্য তো আমরা আছি। আমাদের সব প্রফেসররা আছি। ওদের কনফিডেন্স লেভেলটা এভাবেই আমরা বুস্ট আপ করি। মানে একটা প্রপার গাইডেন্স একদম। এবং বন্ধুর মতন ফ্রেন্ডলি হ্যাঁ, হ্যাঁ। একটা অ্যাটমসফিয়ার এই জায়গাটা অনেকটা ডেভেলপড করতে অনেকটা। সাহায্য করে এই জায়গাতে। এখানে আমার একটা প্রশ্ন আছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে ইয়াং জেনারেশন মানে যদিও আমরা ওল্ড জেনারেশন নই কিন্তু তবুও আ আমাদের পরের জেনারেশন যদি দেখা জেন যায়, জি যাকে চেন জি যাদেরকে বলা যায়, সেই জেনারেশনের জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে আ পেশেন্স পেশেন্স রাখার প্রবণতাটা অনেকটাই কম। এটা আপনি একজন ডিরেক্টর, প্রফেসর হয়ে আপনি আরো ভালো জানবেন বিষয়টা। স্টুডেন্টসদেরকে কাউন্সেলিং করতে গিয়ে জানবেন। তারা পেশেন্স হারিয়ে ফেলছে। এই যে আপনি বলছেন যে প্রত্যেকটা দিন ২ টো করে লেখা, আ ইংলিশে লেখা প্র্যাকটিস করো। সত্যি কি করছে তারা? সত্যি কি কোনো ইন্টারেস্ট গ্রো করছে? পোস্ট প্যান্ডেমিক স্যার, পোস্ট কোভিড আমি বলব যে পেশেন্স লেভেলটা তো একেবারেই কমে গেছে। স্টুডেন্টরা এখন রিল দেখতে বেশি অভ্যস্ত। ওদের আপনি যদি একটা কনটেন্ট পাঠান হয়তো ওরা সেটা দেখে না পুরোটা। কিন্তু ওরা খুব শর্ট টার্ম জিনিসে ওরা বিশ্বাস করে। তো যখন ক্লাসে আসে সেটা বোধহয় আমাদের প্রফেসর বা যারা আমরা ডিপার্টমেন্টে আছি সবাই ওদের উদ্বুদ্ধ করি যে ওই পড়াশোনার সময়টা কিন্তু আলাদা করে বার করতে হবে। ওটা ওই রিল দেখে ওইটুকু সময় কিন্তু লেখাপড়াটা হয় না। সেইজন্যে আমরা কনটেন্ট দেওয়াতে বিশ্বাসী। আমরা ওদেরকে দিয়ে দিই কি পড়তে হবে, বই সাজেস্ট করি, ওয়েবসাইট সাজেস্ট করি, যেটা দেখে ওরা শিখতে পারে। হ্যাঁ, বলতে পারেন যে আগে ধরুন আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলো সবই প্র্যাকটিক্যাল। অঙ্ক একেকটা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এর অঙ্ক করাতে আমাদের 45-50 মিনিটস লাগে টু কমপ্লিট আ সাম। তো আগে যেটা স্টুডেন্টরা খুবই একদম ১ম থেকে শেষ অবধি বসে সেটা শুনতো বা আমাদের ছাত্র জীবনের কথা বলছি। হ্যাঁ, এখন তার সঙ্গে অনেকটাই পার্থক্য। ওদের কনসেনট্রেশন লেভেল খুব পুয়ার। কিন্তু সেটাকেই আমাদের জাগিয়ে রাখাটা হচ্ছে কর্তব্য। মানে আমরা সেটাকেই কাজে লাগানোর একটা ব্যাপার যদি করা যায়। এবার সেটা ধরুন অঙ্কটা হয়তো ঠিক আছে ১ দিনে হচ্ছে না ২ দিনে। বারবার ওদের প্রশ্ন করা যে ক্লাসের মধ্যেই মানে ব্যাপারটা রয়েছে কিনা, ওরা সেখানে ইনভলভ হচ্ছে কিনা এই জিনিসগুলো করা। তারপরে ধরুন এই যে আমাদের রেগুলার অ্যাসেসমেন্ট হচ্ছে, তাতে আমরা বুঝতে পারি যে মোটামুটি কে পড়াশোনাটা এগোচ্ছে আর কে এগোচ্ছে না। এইভাবে উদ্বুদ্ধ করা। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এই যে আপনাদের মতন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিজরা রয়েছে, আমি গোটা পরিকাঠামোটা একবার সকলকে জানিয়ে দিতে চাই। যে সকলে জানুক যে ম্যানেজমেন্টের যে আ আমাদের যে প্রসপেক্টাস রয়েছে, যে ফ্যাকাল্টি গুলো রয়েছে, যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা তারা জানুক। একটু যদি বলেন আপনি। আমরা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে খুব স্পেসিফিক, হ্যাঁ? আমরা দুটো জিনিস মনে করি যেমন স্টুডেন্টদের সঙ্গে টিচারদের একটা সবসময় সুন্দর সম্পর্ক গড়ে তোলা উচিত। হ্যাঁ, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা বকলেও তারা যেন শোনে এবং তারাও যেন আমাদেরকে ট্রাস্ট করে এগোতে পারে। এই যে বলছেন কনফিডেন্স বিল্ডিং সেটা কিন্তু আমরা টিচাররাই ১ম ধাপটা বোধহয় আ ওদের পেরোতে সাহায্য করি যে, "না তোমরা পারবে।" এই কনফিডেন্স দেওয়াটা অনেক বড় জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে ধরুন আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খুবই বড়। ২৫ থেকে ২৬ জন ফ্যাকাল্টি মেম্বার্স আছি আমরা। জুনিয়ররা আছেন, সিনিয়ররা আছেন। তো আমরা সবাই মিলে চেষ্টা করি একটা আ সার্বাঙ্গীন বাতাবরণ তৈরি করার যেখানে শুধু আ শেখার ব্যাপারটা নয়, ধরুন কোনো স্টুডেন্ট রিসার্চ ওয়ার্ক এ ইন্টারেস্টেড সে কিভাবে এগোবে? কোনো স্টুডেন্ট entrepreneurship এ ইন্টারেস্টেড কে কিভাবে এগোবে? এটা চেষ্টা করি। আর ডিসিপ্লিনটা আমরা মেইনটেইন করার চেষ্টা করি। কারণ আমরা জানি ডিসিপ্লিনই হচ্ছে কোনো আপনার এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আমার যদি বেসিক শৃঙ্খলা বোধটা না থাকে, তাহলে বোধহয় আমি কোনো কিছুই অ্যাচিভ করতে পারব না। সেটা আমরা ১ম দিন থেকেই দেওয়ার চেষ্টা করি। এটাই কি কেয়া ম্যাডামের ইনোভেশন এর একটা ইউএসপি? শৃঙ্খলা আমার মূল মন্ত্র। আমি খুব ডিসিপ্লিনড, আমি বিশ্বাসও করি ডিসিপ্লিনে। একদমই সেটাই হওয়া উচিত বোধহয়। আমরা যদি আ দেখি তাহলে আরো একটা জায়গা উঠে আসে, সেটা হচ্ছে যে আ ম্যানেজমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার। বর্তমান সময়ে এই বিশ্বে, গোটা বিশ্বের জায়গায় দাঁড়িয়ে আমি বলি, ম্যানেজমেন্টাল ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় দাঁড়িয়ে আছে? কিরকম তার পরিকাঠামো? এটা আপনাদের থেকে ভালো কেউ বলতে পারবে না। হ্যাঁ, এবার দেখুন ম্যানেজমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি ২ রকম বুঝি। একটা হচ্ছে ইন ইনস্টিটিউশন, একটা হচ্ছে আউটসাইড দি ইনস্টিটিউশন। দুটোই শুনবো। হ্যাঁ, ইন ইনস্টিটিউশন আমাদের ইউনিভার্সিটি সবসময় যেটা বেস্ট থিং প্রোভাইড করার চেষ্টা করে স্টুডেন্টকে। প্রত্যেকটা ক্লাসরুম আমাদের স্মার্ট ক্লাসরুম। উই আর ইউজিং স্মার্ট ক্লাসবোর্ড।
সিমিলারলি আমাদের যে কম্পিউটার ল্যাবগুলো আছে, সেগুলোও আমাদের খুব হাই ডিফাইন্ড কম্পিউটার আছে, যেগুলো আমাদের স্টুডেন্টরা ইউজ করে। ওকে। আর যদি বলেন বাদবাকি ধরুন আমরা রিসার্চ সেল স্টুডেন্টদের শেখাতে চেষ্টা করি যে কিভাবে রিসার্চ ওয়ার্কে এগোতে হবে, কোথায় আমরা ডুপ্লিকেসিটা ধরতে পারি। এই ধরনের জিনিসগুলো বা এই এই মেকানিজমগুলো আমরা টিচার্সরা ইউজ করি। কি, কি মেকানিজম এখানে ইউজ হচ্ছে? মানে অ্যাকচুয়ালি এই ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে ম্যানেজমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার এ কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মানে ইমপ্লিমেন্টেশন কি রয়েছে? আমরা যেটা করি ধরুন আমরা স্টুডেন্টকে বললাম যে তুমি একটা অ্যাসাইনমেন্ট করে নিয়ে এসো। হুম। কিন্তু সেটা ডুপ্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখার জন্যে আমরা একটা ধরুন সফটওয়্যার আমাদের আছে, সেটা আমরা চেক করি। ওকে। বা ধরুন এখানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যে পিএইচডি গুলো হচ্ছে, সেই পিএইচডিতে প্রচুর স্টুডেন্ট আছেন যারা প্রচুর পিএইচডি করছেন আমাদের ডিপার্টমেন্ট থেকে, অন্যান্য সব ডিপার্টমেন্টে। তো আমরা অথেন্টিসিটি চেক করি। এই ধরনের সবকিছু মেকানিজম বা টুলস আমাদের হাতে রয়েছে। যারা ধরুন পিএইচডি করছে হুম। তাদের প্রচুর ক্ষেত্রে দেখা যায় যে জার্নাল লেখার একটা প্রবণতা থাকে বা থিসিস লেখার একটা প্রবণতা থাকে। এই ধরনের কি এমন কনটেন্ট বা কি এমন বিষয় নিয়ে যেটা আমরা হয়তো জানি না, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে রিসার্চ ওয়ার্ক যে করছে তার কাছে কোনো একটা থিসিস পেপার বা জার্নাল সে কোন বিষয় নিয়ে আ রিসার্চ করছে বা মানে একটা কমন ফ্যাক্টর আমরা এই দুনিয়াটা সম্পর্কে পুরো আ মানে ভ্যাকুয়াম বলতে পারেন। আচ্ছা, রিসার্চ নিয়ে আমি এগোই তাহলে। যখন আমাদের কাছে কোনো স্টুডেন্ট বা ধরুন কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তারা রিসার্চের জন্যে এপ্লাই করেন যে এখানে তারা পিএইচডি করতে চান। তাদের একটা এক্সামিনেশন হয়। বেসিক এক্সামিনেশন এর পরে আমরা তাদের ইন্টারভিউ নিই। ইন্টারভিউ বোর্ডে আমরা ৪-৫ জন আছি যারা অলরেডি ডক্টরেট। তো উইথ সাবস্টেনশিয়াল ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। তো আমরা জিজ্ঞেস করি তাদের রিসার্চের ভাবনা। তারা কোন দিকে এগোতে চাইছেন, কোন বিষয়ে তারা রিসার্চ করতে চান। অ্যাজ পার দ্যাট ইন্টারেস্ট আমরা ধরুন কেউ ফিন্যান্স ইন্টারেস্টেড, কেউ কোর এইচআর এ ইন্টারেস্টেড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, কেউ আবার বেসিক অ্যাকাউন্টিং এ ইন্টারেস্টেড। আমরা সেই এরিয়া বুঝে আমাদের দক্ষতা অনুযায়ী রিসার্চ স্কলারকে নিই। রিসার্চ স্কলার এলেন, তিনি ইউনিভার্সিটিতে এবার যাবতীয় পেপার ওয়ার্ক করে তিনি এন্ট্রি নিলেন। তারপরে তার কাজটা শুরু হয়। আন্ডার দি গাইডেন্স অফ দি আর মানে রিসার্চ কি বলবো? যিনি তার গাইড হচ্ছেন, যার গাইড আমরা সিলেকশন করি আরকি। এইবারে আ কাজটা তো একটা পিএইচডি সর্বোচ্চ ডিগ্রি, সেটাকে এগোনো তো খুব একটা সহজ নয়। কখনোই। তো আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে তাদের যেন রিসার্চ সম্বন্ধে আগ্রহটা কম না হয়ে যায়। কারণ ওটা একটা বেশ সময়ব্যাপী। ৩ বছরের আগে তো আপনি থিসিসটা সাবমিটই করতে পারছেন না। তো সেই জন্যেই জার্নাল পাবলিকেশনটা সেক্ষেত্রে খুব জরুরি হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি যারা গাইড আছি যে এদের যেন কোনো রিনাউন্ড জার্নালে পাবলিকেশন হয়। সেটা যেমন ইউনিভার্সিটির একটা অ্যাফিলিয়েশনও থাকবে, রিসার্চ গাইডের অ্যাফিলিয়েশন থাকবে, আবার স্টুডেন্টেরও থাকবে, রিসার্চ স্কলার যিনি। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যেন সেটা মিনিমাম ইউজিসি জার্নালে আসে, অথবা স্কোপাস, অথবা এবিডিসি আমরা খুব চেষ্টা করি। অথবা একদম বেসিক স্টেজে আমরা বলি পিয়ার রিভিউড হলেও হবে। ওকে। তো এগুলো একেকটা ধাপ রিসার্চ ওয়ার্কের, যেগুলো এগিয়ে তারা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোন এবং তারা পিএইচডি তাদের কাজটা সাবমিট করে। সেই সাবমিশনের পরে আমরা আমাদের এক্সপার্ট বাইরে যারা আছেন তাদেরকে থিসিসটা পাঠানো হয়। দে ইভ্যালুয়েট দ্যাট। তারপরে আমাদের পিএইচডি স্কলাররা এসে ফাইনাল ভাইভাতে বসেন এবং তারপর সেগুলো কমপ্লিট হওয়ার পরে তারা সেই ডিগ্রিটা পান। অবশ্যই ডক্টরেট ডিগ্রি পাওয়া ৩ টে বছরের সময় এবং অনেকটা বড় একটা প্রাপ্তি যেটা আপনার নামের আগে রয়েছে এবং এ এই যে এই জি বিষয়গুলো আমরা সত্যিই অনেকেই অধরা রয়েছি এই বিষয়গুলো সম্পর্কে এবং জানার চেষ্টা করি। আর আপনার মতন মানুষদের পেলে পরে আমাদের একটা মানে অনাবিল একটা আনন্দের মুহূর্ত থাকে যে রিসার্চ ওয়ার্ক এর বিষয়টা আমরা সবসময় জানতে চাই। কারণ বহু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে ইয়াং জেনারেশন চাইছে যে আরো একটু সময়ে নিজেকে তৈরি করা। তাদের একটু প্রস্তুতি সময় লাগে নিজেকে তৈরি করতে। আমি এবার পুরো রিসার্চ এর বিষয়টা আমরা জানলাম। আ সত্যি ৩ টে বছর তো একটা কিছু মুহূর্তে পুরোটা জানা যায় না। তার জন্য আ আসতে হবে, পড়তে হবে। এটাই হচ্ছে সবথেকে মূল বিষয়। হ্যাঁ। একটা বিষয় যেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজমেন্ট।
এটা আমাদের আগের সেশনেও আমরা পডকাস্টে ম্যানেজমেন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই পডকাস্ট সেশনেও আ আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজমেন্ট আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে? ম্যানেজমেন্ট বোধহয় সকলের জীবনেই আমাদের ওতপ্রোতভাবে জড়িত, সকাল থেকে রাত একটা পর্যন্ত। ব্যবসার মধ্যে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইবারে ধরুন আমাদের এখানে প্রতি বছরই নির্মাণ মেলা বলে একটা এন্টারপ্রেনারশিপ ফেয়ার হয়। আচ্ছা। হ্যাঁ? সেখানে আমাদের স্টুডেন্টরা নিজেদের আইডিয়া আ এক্সপ্লোরেশন যেটাকে আমরা বলি, যেটাকে নিয়ে আমরা হ্যাকাথন বলি না আজকাল? হুম, হুম। সব ইউনিভার্সিটি কলেজেই হয়। ইনফ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও হ্যাকাথন করে। তো সেইজন্যে আমরা একটা নির্মাণ মেলা করি। সেখানে প্রচুর প্রতিষ্ঠিত এন্টারপ্রেনিউররা আসেন। যারা আমাদের স্টুডেন্টকে শুধু ইভ্যালুয়েট করেন না, গাইডও করেন। যে হাউ টু বিকাম আ সাকসেসফুল এন্টারপ্রেনিউর। আমরা তো আছি। আমরা তো তাদের প্রতিদিনের প্রত্যেকটা কাজের সাথে জড়িত। কিন্তু যখন এই হাই প্রোফাইল মানুষজন এসে ওদেরকে মোটিভেট করেন, সেই মোটিভেশনটাই বোধহয় আলাদা। তো প্রত্যেক বছর আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই নির্মাণ মেলাটার আয়োজন করি এবং অল অ্যাক্রস ইউনিভার্সিটি প্রতিটা ডিপার্টমেন্টের অন্তত প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে ২ টো করে বা ৩ টে করে টিম এখানে যোগ দেয়। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা থাকে, ম্যানেজমেন্ট থাকে, বায়োটেক থাকে, সাইকোলজি থাকে, সবাই থাকে। সকলে ফুড অ্যান্ড নিউট্রিশন সকলে পার্টিসিপেট করে। সেখান থেকে আমরা ১ম ১০ টা টিমকে সিলেক্ট করি। তারা ফাইনাল রাউন্ডে যায়। ফাইনাল রাউন্ডে আসার পরে এবারে বাকি যারা বাইরে থেকে আসছেন ইভ্যালুয়েটর তারা তাদের অ্যাসেস করেন। করে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দিই। আমরা খুব চেষ্টা করছি হয়তো নেক্সট ইয়ার এর মধ্যেই আমরা একটা ইনোভেশন সেল তৈরি করে ফেলতে পারবো, যেখানে ওরা রেগুলার বেসিসে কাজ করবে। ওরা ওদের প্রোটোটাইপ তৈরি করবে যেটা আমরা নাকি মার্কেটে দিতে পারবো। মানে আশা করা এটা যায়। এটা একটা বিশাল বড় একটা ভাস্ট এরিয়া বল একদিনের কাজ নয়। এটা বহু ধরুন গত ২ বছর শুরু হয়েছে। আর আস্তে, আস্তে আমরা এগোচ্ছি। কোথায়, কোথায় কোলাবোরেশন করা যায়, কাদেরকে আমাদের সঙ্গে পাচ্ছি। কারণ এই দিকগুলো তো সব নতুন। হুম। এখানে এক্সপ্লোরেশন এর জন্য আমাদের কিছু হেল্পিং হ্যান্ড তো দরকারই হয়। ইন্ডাস্ট্রি কানেক্ট দরকার হয়। আমরা একটা বড় সেল তৈরি করেছি। এখানেই আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে ইন্ডাস্ট্রি কানেক্ট হওয়া, আ বর্তমান সময়ে কম্পিটিটিভ মার্কেটের জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় প্রতিযোগিতার দৌড়ে দৌড়চ্ছি। এবং দৌড়ে যাবো। আগামী সময়ে আরো বেশি দৌড়টা বোধহয় হবে। এই প্রতিযোগিতার দৌড়ে এসে দাঁড়িয়ে কতটা আ মানে ইনফ্রাস্ট্রাকচার এর দিক থেকে বা ইন্ডাস্ট্রির দিক থেকে, ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার এর দিক থেকে আ কতটা ম্যানেজমেন্ট এগিয়ে রয়েছে? মানে ম্যানেজমেন্ট সমপরিমাণ কতটা যুক্ত ইনফ্রাস্ট্রাকচার এর সাথে? ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রিগুলোর সাথে? আমরা যেটা চেষ্টা করি একটা ইন্ডাস্ট্রি কানেক্ট তৈরি করার, তো কারণ প্রতি মুহূর্তে এখানে প্লেসমেন্টের জন্যে কোম্পানিগুলো আসছে। তো তাদের সঙ্গে একটা লিয়াজো মানে মেইনটেইন শুধু করার। কোম্পানি নয়, রিনাউন্ড কোম্পানি। রিনাউন্ড কোম্পানিজ আর অলসো কামিং। আমরা প্লেসমেন্টের আলাদা টিম আছে যারা কাজ করেন। তারা বছরের পুরো সময়টাই এদের সাথে কানেক্ট করার চেষ্টা করেন। আমি যে ধরুন আইআইসিতে আমার যে একটা আমার সেল রয়েছে, সেখানে ৫ থেকে ৬ জন খুব বড় ইন্ডাস্ট্রি পারসন আছেন যারা আমাদের সাথে রেগুলার কানেক্ট করেন। ওকে। স্টুডেন্টকে কোথায় প্লেস করানো যায়, কিভাবে তাদের রেডি করা যায়, আমরা এন্টারপ্রেনারশিপ রিলেটেড কিছু হেল্প তাদের থেকে পেতে পারি কিনা। তো ইন্ডাস্ট্রি কানেক্টটা এই সময় হওয়াটা খুব জরুরি ম্যানেজমেন্ট স্কুলের সাথে। কারণ ইন্ডাস্ট্রি যেভাবে তৈরি করতে বলছে স্টুডেন্টকে, সেভাবে তৈরি না করলে তো সে চাকরিটা পাবে না। হুম। হ্যাঁ? তো পুঁথিগত বিদ্যার সঙ্গে, সঙ্গে আমরা যেহেতু এই ইন্টার্নশিপ গুলো করাচ্ছি, সেজন্য তারা হাতে কলমেও শিখতে মানে পারছে। প্র্যাকটিক্যাল সেন্সটা তৈরি প্র্যাকটিক্যাল হচ্ছে। সেন্সটাও তৈরি হচ্ছে। সো থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, তারা একজন মানে প্রফেশনাল হয়েই বেরোচ্ছে প্রফেশনাল এখান হয়েই থেকে। বেরোচ্ছে। এই এই যে পেশাদারিত্বের জায়গাটা যখন আপনি হুম, বললেন, প্রফেশনালিজম বললেন, এই জায়গা থেকে আরো একটু সংযোগটা বাড়িয়ে দিই। সেটা হচ্ছে আ যদিও শুনতে খারাপ নাও লাগতে পারে, কিন্তু শোনার ইচ্ছেও থাকে। সেটা হচ্ছে এটা আ এক্সপেক্টেড একটা অ্যামাউন্ট। আ যদি একজন প্রফেশনাল বিজনেস অ্যানালাইজার বা ম্যানেজমেন্ট অ্যানালাইজার আ যে একদম মার্কেট সার্ভেতে যাচ্ছে, ইন্ডাস্ট্রি গুলোর সাথে আ আ কনসাল্ট করছে, ইন্ডাস্ট্রিকে কনসাল্ট করছে, কিভাবে ম্যানেজমেন্টালি গ্রো করা যায়। আ তার অ্যাকচুয়ালি একটা সেলারি বা পার্সেন্টেজ কিরকম কোথায় গিয়ে দাঁড়াতে পারে? কারণ আমি বিজনেস টার্নওভার এর দিকে যাচ্ছি না। আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। এবারে আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী স্টুডেন্টদের অ্যাজ পার কোম্পানি বসানো হয়। আমরা ২ থেকে ৩ টে ভাগে স্টুডেন্টকে ভাগ করি। ধরুন যখন খুব ভালো কোম্পানি আসছে, তাদের পে স্কেল অনেকটা হাই। সো অল মাই গুড স্টুডেন্ট উইল বি দেয়ার।
তাই না? আমি প্রথম সারির স্টুডেন্টকে পাঠাবো। তো এই ভাগগুলো আমরা শুধু রেজাল্ট হিসেবে নয়, তাদের রেগুলার ধরুন তাদের কতটা সিনসিয়ার, তারা কতটা ডিসিপ্লিনড। তারা তো গিয়ে একটা আ মানে এন্টারপ্রেনিউরদের ফেস করবে বা ধরুন যারা রিক্রুটার তাদের ফেস করবে। আর বেস্ট লোককেই নিয়ে যাবেন ইন্ডাস্ট্রি। একদম। তো সেই জন্যে ধরুন সেই হিসাবে আমাদের পে স্কেলটাও নির্ধারণ হয়। তো যারা খুব সিনসিয়ার ভালো স্টুডেন্ট তারা হাই অ্যামাউন্ট অফ মানে স্যালারি পাচ্ছে। এফিসিয়েন্সির একটা বড় একটা তো বিষয়। বড় বিষয় রয়েছে। যার মার্কশিট ভালো সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি। তো তিনিও যাচ্ছেন। এবার তার পরের ধাপে স্টুডেন্ট মাঝারি আমরা কিন্তু সকলকে দেওয়ার চেষ্টা করি। সব ধরনের কোম্পানিই আসে ছোট, বড়, মাঝারি এবং অ্যাকর্ডিং টু ক্রেডিবিলিটি আমরা স্টুডেন্টদের সেভাবেই পাঠাই বা ইন্টারভিউ এবং ফেস এবং করাই। ইন্টারভিউ ফেস করা আপনি যেটা বলছিলেন সেটাতে কনফিডেন্স লেভেলটা অনেকটা বেশি গ্রো হয়। এবং শার্পিং ভাবে একজন যদি ক্যান্ডিডেটসকে দেখা যায় ৩-৪ টে ইন্টারভিউ ফেস করেছে, অটোমেটিক্যালি তার মধ্যে একটা কনফিডেন্স বেরিয়ে কনফিডেন্স আসে। বেরিয়ে আসে। বিজনেস অর্গানাইজেশন, আমি বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম। কিন্তু আপনি বিজনেস অর্গানাইজেশনটা সম্পর্কে জানার একটা প্রবল ইচ্ছে আপনার কাছ থেকে রয়েছে। আচ্ছা, অর্গানাইজেশনটা নিয়ে আমি বলি। সংগঠিত ব্যবস্থাপনা, আ আমি এই আপনাকে একটা ইতিহাসটা একটু হ্যাঁ, শুনবো। সহজ উদাহরণ দিয়ে বোঝাই। সংগঠিত ব্যবস্থাপনা। একজন স্টুডেন্ট যখন এখানে ১ম এন্ট্রি নিল, তখন সে একদম ফ্রেশ স্টুডেন্ট। হি অর শি ডাজন্ট নো অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। দিনের ১ম থেকে আমরা তাকে জানাতে চেষ্টা করি যে আমরা ইউনিভার্সিটিতে কি রীতিনীতিতে বিশ্বাস করি। আমরা চাই তারা কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে ক্লাস করবে। আমরা চাই তারা শুধু ক্লাস করবে না, তারা পড়াশোনা করবে, লাইব্রেরি ইউজ করবে, রেজাল্ট ভালো করবে, অল এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ তারা পার্ট করবে। এগুলো হচ্ছে সংগঠন। সংগঠন কিন্তু আমরা ১ম থেকে শেষের দিকে এগোচ্ছি। তারপরে আমরা তাদেরকে ভাগ করি অ্যাজ পার দেয়ার ক্রেডিবিলিটি, এফিশিয়েন্সি, ইন্টারেস্ট। তারা এন্টারপ্রেনিউর হতে চায়, না চাকরি করতে চায়, না রিসার্চার হতে চায়। দেখুন ৩ টে ভাগ। হ্যাঁ? তো সেখান থেকে তাদের আলাদা করা। তারপরে তারা যে শাখায় নিজেকে নিয়ে যেতে চায়, সেই শাখায় কিভাবে তাদের এগিয়ে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করি। হুম। তো এটা কিন্তু সবটাই অর্গানাইজেশন। অ্যান্ড এট দি এন্ড মোমেন্টে আপনি কিন্তু ফাইনাল প্রোডাক্ট তৈরি করছেন। তো দ্যাট ইস অর্গানাইজেশন। এবং খুব সুন্দরভাবে বললেন আপনি। এটা ১ম এও শুনেছিলাম যে আপনার কাছ থেকে, কিন্তু আ যথাযথ প্রশ্নের উত্তরটা আমি এইখানেই পেলাম যে বিজনেস অর্গানাইজেশন সংগঠন এইভাবেই সংগঠনটা এই এইভাবেই হয়, যাই হোক না কেন। আমি একদম শেষের দিকে আমরা চলে এসেছি কথা বলতে, বলতে অনেক বিষয় নিয়ে আ ঘাটাঘাটি থাকবেই ম্যানেজমেন্টের বিষয়গুলো নিয়ে। আমাদের এখানে entrepreneurship, আপনি এর আগেও বলেছেন entrepreneurship সম্পর্কে। আ অনেকের ক্ষেত্রে আর্থিক দিকটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আ কারণ ইচ্ছে আছে পড়াশোনা করবে, স্বপ্ন দেখছে। শুধু স্বপ্ন তো দেখলে হয় না। কিন্তু এর আগের পডকাস্টেও যারা এসছেন, যে সমস্ত রিনাউন্ড প্রফেসররা এসছেন, তারাও বলেছেন যে স্বপ্ন দেখো, এগিয়ে দেবে এসভিউ। আ আপনিও কি সেটাই বলতে চান? ১০০ বার। আমরা তো অনেক রকম স্কলারশিপ এখানে অফার করি এবং অত্যন্ত প্রান্তিক ছেলেমেয়েরা এসেও পড়াশোনা করে। হ্যাঁ? তারা যখন আসে ১ম দিকে হয়তো তারা ঠিক করে মানে ক্লাসে বসবে কি, কিভাবে কথা বলবে সবকিছুতে তাদের একটা দ্বিধার ভাব দ্বিধার থাকে। ভাব থাকে। তো আমরা সেটাই ১ম থেকে কাটাবার চেষ্টা করি যে, না তোমরাও এগোবে, তোমরাও বড় হবে। ইউনিভার্সিটি তোমাদের সঙ্গে আছে। এসভিউ তো শুধু স্টুডেন্ট তৈরি করে না, আমরা কিন্তু মানুষ গড়ার কারিগর। হুম, আমাদের কিন্তু ১ম দিন থেকে মোটো থাকে যে মানুষটাও ভালো হবে। হুম। না আমি অন্তত সেটাতে বিশ্বাস করি যে একজন গুড রিসার্চার, গুড প্রফেশনাল, গুড হিউম্যান হওয়ার আগে সবথেকে আগে তাকে গুড হিউম্যান বিইং হতে হবে। মানুষের যদি ভিতরটা ঠিক থাকে তা নিশ্চয়ই সে কোথাও না কোথাও তো ফ্লারিশ করবেই। হুম। আজ না হয় কাল করবে। তো এই কনফিডেন্সটা বুস্ট আপ করানো আমার মানে স্টুডেন্টদের মধ্যে। সেটা আমরা অ্যাজ এ হোল পুরো ইউনিভার্সিটি করি, পুরো ডিপার্টমেন্ট করি। আরেকটা জিনিস যেটা মানে আমার মনে হয় আপনাকে বলা উচিত, আমরা যেহেতু বিজনেস স্কুল একটা প্রফেশনালি ডিল করি উইথ দ্য কর্পোরেট অ্যান্ড উইথ অল আওয়ার স্টুডেন্টস। আমরা সবসময় না একটা ফিনিশিং স্কুলের মতনও টাচ দেওয়ার চেষ্টা করি। যে তুমি ১ম দিন কিভাবে এসেছিলে আর তুমি যখন হাইয়েস্ট ডিগ্রিটা ইউনিভার্সিটি থেকে নিচ্ছ তোমার শেষের দিনটা, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সে তো তখন তৈরি। ফিনিশিং স্কুল মানে আমরা তার কথা বলা, হাঁটা চলা, পোশাক-আশাক, লেখাপড়া সব দিকটা লক্ষ্য করি। এবং এই জায়গাতেই আমি একটা প্রশ্ন আমার উঠে আসছে বারে, বারে আপনাকে করতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে আ আপনি বললেন ৩ টে
পার্টে আপনারা ৩ টে জনারে ভাগ করছেন বিজনেস অর্গানাইজেশনের সময়। আপনি তখন বলছেন যে, যে প্রফেশনালি যেতে চায় আ সে সেদিকে যাচ্ছে এমপ্লয়মেন্টের দিকে। আমি এমপ্লয়মেন্টের দিকটাই বলব যে কর্পোরেট সেক্টরে আ ডোন্ট টেক ইট আদারওয়াইজ কর্পোরেট সেক্টরে আমরা অনেক সময় একটা চিন্তাভাবনা রাখি যে অধিক একটা প্রেশারাইজ করা হয়। কোথাও একটা কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। সেইজন্য অনেক এমপ্লয়িরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ডিপ্রেশন এ চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বেরোনোর একটা আ মানে প্রোপাগান্ডা যদি আপনি একটু আমাদের সামনে বলেন বা কেন এইটা কেন হয়? মানে ম্যানেজমেন্টের এটা কি ম্যানেজমেন্টের বাইরে চলে যাওয়া? বা অনেকে বলে যে অফিস ম্যানেজমেন্ট প্রেশারাইজ করছে। আ তো কেন অফিস ম্যানেজমেন্ট প্রেশারাইজ করে? আ আপনি একজন ডিরেক্টর, আপনি একজন প্রফেসর। আপনার কাছ থেকে এই এনালাইসিস গুলো পাওয়া মানে অনেকটা বড় বিষয়। আমি যেটা ১ম এই বলি যে আমরা যে কাজই করতে যাই না কেন যদি সেটা ঠিক মতন করতে যাই না, হুম। আমাদের কিন্তু প্রেশার থাকবে। আমি ওয়ার্ক প্রেশার সরিয়ে রেখে কাজ করতে পারব না। সেটা আমি ইন্ডাস্ট্রিতে থাকি, একাডেমিক্সে থাকি, রিসার্চে থাকি। আমার কিন্তু ভালো কাজ করতে গেলে হুম। ভালো কাজের প্রেশারও থাকবে। হুম? এবারে হ্যাঁ, বলতে পারেন যে ইন্ডাস্ট্রি হিসেবে এখন কর্পোরেট প্রেশার অনেক বেশি বা সেখান থেকে বেরিয়ে দেখুন কোপ আপ করতে হবে। আমরা তো স্টুডেন্টদের স্ট্রেস ম্যানেজমেন্টও শেখাই। যে কিভাবে অনেক কিছু হ্যান্ডেল করতে হয় একসঙ্গে। পরপর যখন পরীক্ষাগুলো আসে ওরা তখন বলে, "এত কি করে পড়বো ম্যাম? পরপর ২ টো এটাই শুনবো। এটা শোনার জন্যই অপেক্ষমান রয়েছিলাম যে এই স্ট্রেস ম্যানেজমেন্ট এর বিষয়টা। কারণ এটা না জানলে পরে হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল তো আমাদের সকলের জীবনে জরুরি। স্টুডেন্টদেরও বলব আমি খুব জরুরি। কারণ ওরাও সেই ১ম দিন থেকে ধরুন সেই আজকে পরীক্ষা পড়া, কালকেই হয়তো আরো একটা অন্য সাবজেক্ট একদম পরশু ঠিক একটা অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ওদেরও প্রেশার কম থাকে না না। জীবনে। কিন্তু আমরা তো ওদের প্রেশার নেওয়ার ক্ষমতাটা বৃদ্ধি করে দিই। আমার মনে হয় ওরা যেখানেই যাক খুব একটা হেরে ফিরে আসবে না আমাদের স্টুডেন্টরা। মানে একদম লড়াই চালিয়ে লড়াই করেই লড়াই বাঁচবে। করেই বাঁচবে। লড়াই করেই যাই হোক বাঁচবে। একদম আ শেষ জায়গায় দাঁড়িয়ে আমি আ ডিরেক্টর আইআইসি ঘুরে ফিরে সেই আইআইসি তে আমাকে আসতেই হবে। আ তো ডক্টর কেয়া দাস ঘোষ ডিরেক্টর আইআইসি কি বলছে? আ ডিরেক্টর আইআইসি তে কেয়া দাস ঘোষ এবং প্রফেসরে কেয়া দাস ঘোষ। দুটো মানুষই এক। আ আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি সেটা আমি সব স্টুডেন্টদেরও বলি সিনসিয়ারিটি আর ডিসিপ্লিনড এই দুটো হওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। সিনসিয়ার হও, ডিসিপ্লিনড হও, জীবন তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এবং যারা এই তোমাদের প্রফেসররা আছেন তাদের কথা শোনার চেষ্টা করো। মানে ওবিডিয়েন্ট হও। ওবিডিয়েন্ট, ডিসিপ্লিনড আর সিনসিয়ার ছেলেমেয়েরা কিন্তু অনেক দূর যায়। ইনোভেশন আ কাউন্সিলটা সম্পর্কে একটু হ্যাঁ, জানতে চাই। ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল যেটা নাকি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন সমস্ত ইউনিভার্সিটিতেই প্রযোজ্য। আপনাকে রাখতেই হবে। সেখানে এটা প্রমোট করা হয় যে, যে স্টুডেন্ট সকলে তো ওই যে বললাম চাকরি করতে ইন্টারেস্টেড হয় না। কিছু, কিছু তাদের entrepreneurship এর দিকেও অনেক আগ্রহ থাকে। তো তাদের সেই প্রতিভাকে বিকশিত করাই হচ্ছে ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের উদ্দেশ্য। ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কাজ করে এবং যেখানে কিছু ইনোভেটিভনেস আছে সেটাকে প্রমোট করার চেষ্টা করে। আমি ধরুন এখানে ১ বছর ধরে এই চেষ্টা করে এসেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম। তাদের স্টুডেন্টরা যেদিকে যেতে চায়, তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেই অনুযায়ী কোনো প্রোগ্রাম ফিক্স করা। ওদের কোনো আউটরিচ প্রোগ্রামে নিয়ে যাওয়া যে বাইরে গিয়ে কি করে এই রিসার্চ ওয়ার্ক গুলো হচ্ছে। ইনোভেশন ল্যাব তৈরি করা। এগুলোর দিকে আমরা ধীরে, ধীরে এগোচ্ছি। তো আশা করা যায় পরের বছর হয়তো আরো অনেক নতুন কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাবো। এবং সত্যি কথা বলতে গেলে অনেক শুভকামনা রইলো আগামভাবে। কারণ ইনোভেশন না দেখলে বোধহয় প্রফেশনালিজম এর দিকে এগোনো যায় না। আর নিজের পছন্দের কেরিয়ারটাও বেছে নেওয়া যায় না। আ লাস্ট অফ অল বাট নট লিস্ট আমি অ্যা আপনার কাছ থেকে এইটুকু শুনতে চাই যে স্টুডেন্টসরা শুনতে চায়, গোটা এসবিইউ শুনতে চায় যে ডক্টর কেয়া দাস ঘোষের মুখ থেকে স্টুডেন্টসদের জন্য, ম্যানেজমেন্টাল স্টুডেন্টসদের জন্য যারা entrepreneurship করছে তাদের জন্য কি বার্তা তিনি তুলে ধরছেন? সব স্টুডেন্টদের কাছে আমার একটাই যেটা বলার সেটা হচ্ছে রেগুলার ইউনিভার্সিটিতে আসা। আমরা যখন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাই বা তখন কাজের সাথে যুক্ত হই, অফিসে যাই, আমরা কিন্তু এই স্টুডেন্ট
থাকার সময়টাকে সবথেকে বেশি মিস করি। সুতরাং সবকিছু অনলাইনে হয় না। মানে ফিজিক্যাল প্রেজেন্সটাও ভীষণ জরুরি। ইউনিভার্সিটিতে রেগুলার আসা, ডিসিপ্লিনড ওয়েতে ক্লাস করা এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেই টিচার্স কাছে গিয়ে সেগুলোকে ক্লারিফাই করা। এর মধ্যেই বোধহয় প্রকৃত শিক্ষাটা লুকিয়ে আছে। তা আমার কাছে আমি যেটা সব স্টুডেন্টকে বলতে চাই যে, প্রতিদিন ইউনিভার্সিটি এসো এবং ইউনিভার্সিটিতে শুধু পড়াশোনা হয় না কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস হয়। গান শেখানো হয়, নাটক শেখানো হয়, এত অনুষ্ঠান হয়, এতগুলো ফেয়ার হয়। তো সেগুলোতে পার্টিসিপেট করো, এনজয় করো। জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু শেখার। একবার অফিসে জয়েন করে গেলে বা একবার নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গেলে এই দিনগুলো কিন্তু তোমরা মিস করবে। সো কাম টু দ্য ইউনিভার্সিটি এভরি ডে। একদমই তাই। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আর ইনোভেশন এগোনোর জন্য ডেডিকেশন আর ডিসিপ্লিন সবার আগে জরুরি। আর সেটা শেখায় ম্যানেজমেন্ট। আর যেই ম্যানেজমেন্ট আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে অহরহ জড়িয়ে রয়েছে, সেই ম্যানেজমেন্টকে যদি আমরা সাথে নিয়ে না এগোতে পারি, তাহলে আমাদের জীবনটাই তো বৃথা হয়ে যায়। আর সেইজন্য আ এক ফোঁটা সময় আমরা আ নিলাম ম্যাডামের কাছ থেকে তার মূল্যবান সময় এবং আ ম্যাডাম সত্যি খুব অনেক ইনফরমেশন পেলাম। আর সত্যি খুব আমরা উদগ্রীব এবং আনন্দিত, উৎফুল্লিত যাকে বলে। কেমন লাগলো আপনার এখানে এসে? ভালো লাগলো। আমি আপনার সাথে কথা বলে অনেকগুলো বেসিক ডাউট যেহেতু ক্লিয়ার করতে পারলাম, হুম, যেটা হয়তো স্টুডেন্ট কমিউনিটির খুব কাজে লাগবে। ওরাও বুঝতে শিখবে যে ম্যানেজমেন্টের তো একটা আলাদা কোনো ভাগ নয়, এটা একটা হোল পারসেপশন। একদম। তো সেটা বোঝার জন্য আমার মনে হয় আপনার সঙ্গে কথা বলে ওদেরকে আমি কিছুটা ক্লারিফাই করতে আমাদের পারব। মনে হয় জীবনযাত্রার মধ্যে ম্যানেজমেন্ট শুধু নয়, অঙ্ক, বিজ্ঞান সবকিছু জড়িয়ে সবকিছু রয়েছে। জড়িয়ে আর আছে। এই জড়িয়েই তো জীবনযাত্রা এগিয়ে যাওয়া। আর একদমই তাই ডিসিপ্লিন, ডেডিকেশন না থাকলে পরে জীবনের মানেটাই খুঁজে পাওয়া যায় না এবং এটাই বোধহয় ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টটা জীবনের সাথে এইভাবেই জড়িত রয়েছে। এবং আমাদের জীবনটা কি জানেন তো ওই অঙ্ক, বাংলা, বিজ্ঞান সবকিছু মিলিয়ে মিশে একাকার হয়ে আছে। আর মিলেমিশে থাকার জন্যই তো প্রাণোচ্ছল জীবন, প্রাণোচ্ছল এই পরিবেশ। দেখা হচ্ছে আপনাদের সাথে এসবিউ পডকাস্টে আরো একবার অন্য কোনো সেগমেন্ট নিয়ে, অন্য কোনো সেগমেন্টের অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড ইন দিস ভিউ। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেকে।